সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়াং পেন পিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। আর জানি কোন বিষয় নিয়ে শোনার জন্য এই ভিডিওতে ক্লিক করা, নিশ্চিতভাবেই সেটা নিয়ে কথা বলবো। ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া রয়েছে, ডিরেক্টলি সেখানে চলে যেতে পারো। কিন্তু তার আগে যে বিষয়টা শেয়ার করার রয়েছে সেটা কিন্তু অবশ্যই আইএসএল রিগার্ডিং আগামী সিজন, প্রমোশন, রেলিগেশন, সুপার কাপ, এই সমস্ত কিছু নিয়ে ভিডিওটা দুটো পার্ট থাকছে। ফার্স্ট পার্টে এই বিষয়গুলো শেয়ার করবো, সেকেন্ড পার্টে অবশ্যই দিমিত্রিয়স ডিয়ামান্টোকোস 2023-24 সিজনের গোল্ডেন বুট বিজেতা কেরালা ব্লাস্টার্স এফসি অফিসিয়ালি ছেড়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। কিন্তু তার পরবর্তী জার্নিটা কোথায় হবে? পরের দুটো সিজন তার কাছে অফার রয়েছে কন্ট্রাক্টের, যেখানে দুটো ক্লাবের ভীষণভাবে টানাটানি রয়েছে, একটা ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেখানে কারা জিতবে কথা বলবো সেকেন্ড পার্টে। ফার্স্ট পার্ট নিশ্চিতভাবেই আইএসএল এবং সুপার কাপ নিয়ে, যার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে প্রমোশন অ্যান্ড রেলিগেশন। দেখো, যবে থেকে আইএসএল স্টার্ট হয়েছে তখন থেকে খুব একটা কারোর এই নিয়ে ইন্টারেস্ট ছিল না, কিন্তু যখন আস্তে আস্তে আইএসএলটা এক্সপ্যান্ড করেছে এবং যখন থেকে টপ টিয়ার লিগ হয়েছে এবং বিশেষ করে কোথাও যখন কম্পিটিশনটা টপ লেভেলে পৌঁছেছে এবং টিমের সংখ্যা বেড়েছে, প্রত্যেকের একটা জিনিস জানার ইচ্ছা হয়েছে যে আমরা কবে ওপেন লিগ দেখতে পাবো। এখন ক্লোজ লিগ রয়েছে বা সেমি ওপেন লিগ রয়েছে, শুধুমাত্র প্রমোশনটা রয়েছে, রেলিগেশন নেই। কিন্তু প্রমোশন হতে হতে একটা সময় তো গিয়ে থামতে হবে। অনেকদিন আগে এটা নিয়ে কথা বলেছিলাম যে আমরা ঠিক কত টিমের আইএসএল দেখবো। মেজর লিগ সকারের মতো 29টা দলের কি আমরা কোনো লিগ দেখতে চলেছি? এরকম কি সম্ভাবনা তৈরি হচ্ছে যে কোনোভাবে রেলিগেশনের রাস্তা নেই, টিম ঢুকবে সেই নিয়ে কোনো চাপ নেই, কর্পোরেট এন্ট্রি হবে কিন্তু বেরোনোর রাস্তা কারো থাকছে না। এবং সেটা হলে যে প্রপার কম্পিটিশন, কোথাও কম্পিটিটিভ ফুটবল, এটা কি আমরা খুব লং টাইমে এনজয় করতে পারবো? কারণ অনেক টিমের কাছে না টিম বিল্ড আপ করার যে তাগিদটা সেটা থাকবে না, যে আমি একটা ফর্মিডেবল স্কোয়াড বানাবো, যে স্কোয়াডটা আমাকে লিগে টিকিয়ে রাখতে সাহায্য করবে। সবাই তো চ্যাম্পিয়ন হয় না, চ্যাম্পিয়ন একটা টিম হয়, কিন্তু বাকি টিমগুলো তারা চেষ্টা করে যে আমি লিগের মধ্যে টিকে থাকবো। কোথাও দুটো, কোথাও তিনটে, কোথাও চারটে রেলিগেশন হয়, কিন্তু যখন যে দেশে রেলিগেশন হয় না তখন সেখানে কিন্তু যারা খুব কম বাজেটের টিম বানায় তাদের কিন্তু সেই ইচ্ছাটা থাকে না যে চলো আমাদের তো বেরিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, আমরা টিকে তো থাকবো, সেই নিয়ে কোনো অসুবিধা নেই, চ্যাম্পিয়ন হতে পারি না পারি, খেলি ব্যাস এটাই। কিন্তু না, এই জিনিসটা আমাদের ইন্ডিয়ান ফুটবলে হবে না। 2026-27 সিজন থেকে কিন্তু সম্ভবত শোনা যাচ্ছে যে রেলিগেশন আসতে চলেছে, এবং সংবাদ প্রতিদিনের রিপোর্টটাকে যদি এখানে মান্যতা দিতে হয়, তারা ইন ডিটেলসে ব্যাপারটাকে শেয়ার করেছে, যার মধ্যে সবথেকে বড় পার্ট হচ্ছে এই রেলিগেশনটা। 14টা দল যখন আমাদের হয়ে যাবে আইএসএলে, 14টা দলের যখন আইএসএল কমপ্লিট হবে, তখন থেকে কিন্তু আমরা রেলিগেশন দেখতে পাবো। যে একটা করে টিম যেমন প্রমোশন হয়ে আই লিগে আসছে, আর একটা করে টিম রেলিগেশন হয়ে আই লিগে চলে যাচ্ছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা, যে যদি কোনো পাবলিক ক্লাব তারা রেলিগেট হয়ে নিচের দিকে চলে যায়, তাহলে তারা কিন্তু সাস্টেন করবে। এটা নিয়ে আগেও কথা বলেছি যে তাদের কোথাও সমর্থকদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে, একটা দায়িত্ব রয়েছে, এবং তারা দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে টিকে রয়েছে। তারা জানে যে কিভাবে সাস্টেন করতে হয়, কিভাবে আবারও কামব্যাক করতে হয়। কিন্তু যারা কর্পোরেট টিম রয়েছে, যারা শুধুমাত্র এই ফ্র্যাঞ্চাইজি ফুটবলটা এসেছিল বলে তারা ইনভেস্ট করেছিল, বা তারা এখনও ইনভেস্টমেন্টটা করে, এবং রেলিগেশন নেই বলে তাদের যে খিদেটা ফুটবলে, সেটা আমরা দেখতে পাই। রেলিগেশন হয়ে যাওয়ার পর কি তাদের সেই খিদেটা আমরা দেখতে পাবো? তারা কি আর টিম কন্টিনিউ করবে, না তারা টিম গুটিয়ে নেবে? কারণ এর আগে প্রচুর কর্পোরেট টিম তারা কিন্তু টিম গুটিয়ে নিয়েছে, যেখানে মাহিন্দ্রার মতো একটা সাকসেসফুল টিমকে আমরা দেখেছিলাম গুটিয়ে নিতে, তারপর চেন্নাই সিটির মতো টিমকে দেখেছিলাম টিম গুটিয়ে নিতে। সেটা কি আইএসএলের যদি কেরালা, চেন্নাই, নর্থ ইস্ট, ওড়িশা এরা হয়, তাহলে কি আর এরা কন্টিনিউ করবে? সেটা একটা বড় প্রশ্ন কিন্তু অবশ্যই সেই দিনকে উঠেছিল, এখনও উঠে রয়েছে। এটা নিয়ে অবশ্যই এফএসডিএল, এআইএফএ বা যারা ক্লাব স্টেক হোল্ডার্স রয়েছে তারা নিশ্চিতভাবে বসবেন যে এটা নিয়ে কি করা যেতে পারে। যে আদেও কি রেলিগেশন হলে এই টিমগুলো কোনোভাবে রেলিগেটেড হয়ে গেলে তারা সাস্টেন করতে পারবে, বা তাদের সাস্টেন করার ইচ্ছাটা থাকবে, নাকি কোনো কিছু ভুলে মাথায় না রেখে রেলিগেশনকে স্টার্ট করে দেওয়া হোক, অথবা প্রত্যেকের একটা দাবি থাকলো যে না ভাই, রেলিগেশন করতে হবে না, যেমন চলছে তেমন চলুক, এতে কোথাও কম্পিটিশন তো ঠিকঠাকই রয়েছে, সেটা ঠিকঠাকভাবে এগোবে, এবং কোথাও আমরা বেশি ম্যাচও দেখতে পাবো এবং কাউকে হারানোর ভয়টা থাকবে না। দ্বিতীয় যে কনসার্নিং ব্যাপারটা, সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। যখন থেকে সুপার কাপকে কোথাও বড় করার একটা চিন্তাভাবনা হয়েছে, তখনই কিন্তু স্পন্সর হাত থেকে বেরিয়ে গেছে। এতদিন অবধি ইন্ডিয়ান ফুটবলে হিরো স্পন্সর ছিল, যারা আইএসএলকে এবং সুপার কাপকে স্পন্সর করতো বা আই লিগকেও স্পন্সর করতো। কিন্তু হিরো চলে যাওয়ার পর থেকে স্পন্সরের অভাব কিন্তু স্পষ্টতই দেখা দিচ্ছে। দেখো, আইএসএলের ক্ষেত্রে স্পন্সর থাকলো কি থাকলো না সেটা নিয়ে হয়তো কারোর খুব একটা মাথা ব্যথা নেই, কারণ সেটার মালিক
কিন্তু রিলায়েন্স গোষ্ঠী, তো তারা স্পন্সর রাখবে কি রাখবে না এটা একান্তই তাদের ব্যাপার। কিন্তু সুপার কাপ এই টুর্নামেন্টটা কিন্তু এআইএফএফ এর, আই লিগ কিন্তু এআইএফএফ এর। তো সেখানে যদি একজন স্পন্সর না থাকে, একজন যদি মেন স্পন্সর না থাকে, তাহলে সেই ক্ষেত্রে একটা পার্ট অফ ইনভেস্টমেন্টের কিন্তু ধাক্কা দেখা দেয়। দেখো গতবার আমরা দেখেছিলাম যে সুপার কাপ ওড়িশা গভর্নমেন্টের তরফ থেকে তারা স্পন্সর করেছিল, সেই কারণে কলিঙ্গ সুপার কাপ হয়েছিল। কিন্তু এরপর কি তাদের সাথে আর একটা সুপার কাপেরই কিন্তু চুক্তি রয়েছে, এবং আগে থেকে যেটা শোনা যাচ্ছিল যে সুপার কাপকে এক্সপ্যান্ড করা হবে। কিভাবে করা হবে না, সুপার কাপকে যেভাবে এফএ কাপ হয় বা যেভাবে কোপা দেল রে হয়, অর্থাৎ ডোমেস্টিক কাপ যেভাবে হয়, বহু দেশে আমরা জানি যে ডোমেস্টিক কাপ কিন্তু একটা লঙ্গার ফরম্যাটে চলে, গোটা সিজন জুড়ে তার হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হয়, প্রচুর টিমের ইনভলভমেন্ট থাকে, বিভিন্ন ডিভিশনের টিম খেলে, এবং একদম সিজনের শেষে যখন লিগও কমপ্লিট হয় তারপরে কিন্তু এই যে এফএ কাপ রয়েছে বা কোপা দেল রে রয়েছে বা সুপার কোপা দে স্পেন রয়েছে বা বিভিন্ন যে কাপ রয়েছে, ডিএফবি পোকাল রয়েছে বা বিভিন্ন দেশে বিভিন্ন কাপস রয়েছে, তাদের কিন্তু ফাইনাল হয় একটু আগে পরে, সবার কিন্তু এই সময়টাতে কমপ্লিট হয়। সেটা কি হবে, সুপার কাপ কি সেইভাবে করা সম্ভব? কারণ ওড়িশা গভর্নমেন্ট যখন স্পন্সর করছে, তারা যখন নামটা কলিঙ্গা বসাচ্ছে, তারা কি চাইবে যে তাদের যে সেন্ট্রিক জোনটা রয়েছে, ওড়িশা রয়েছে, সেখান থেকে বেরিয়ে গিয়ে ফুটবলটা গোটা দেশ জুড়ে হোক? তাহলে কেন তারা স্পন্সর করবে? সেখান থেকে তাদের যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেটা কিন্তু আসছে না। এই জায়গাতে কোথাও কিন্তু এটাও টানাপোড়েনের জায়গাতে রয়েছে। তো যদি কোনো এখানে মেন স্পন্সর না আসে, তাহলে হয়তো এই 2024-25 যে সুপার কাপটা হবে সেটাকেও আমরা ওই সেন্ট্রালাইজড ভেন্যুতেই দেখবো, যে ওটা শুধুমাত্র ওড়িশাতে মানে ভুবনেশ্বরেই হচ্ছে, ওই দুটো ভেন্যুতে হচ্ছে। হয়তো যদি মাঠ অ্যাভেলেবেল থাকে তাহলে ভেন্যু বাড়তে পারে, কিন্তু ওই দুটো ভেন্যুতে হচ্ছে। মেন যে কলিঙ্গা স্টেডিয়াম আর কলিঙ্গা স্টেডিয়ামের বাইরের যে একটা ছোট প্র্যাকটিস ভেন্যু রয়েছে, সেটা খুব ভালো মাঠ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানেই কন্ডাক্ট হবে, এবং 1 থেকে 1.5 মাসের একটা সময়কে হয়তো বেছে নেওয়া হবে, যখন ওই ইন্টারন্যাশনাল ব্রেকটা থাকবে। এইবারের তো আমাদের ধরো এশিয়ান কাপ ছিল, পরবর্তী বছর সেটা থাকছে না, তখন আমাদের মোটামুটি একটা ফাঁকা সময় থাকবে। সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো ম্যাচ না থাকে, তাহলে নিশ্চিতভাবেই সমস্ত টিমের সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল থাকবে, যেটা এবারে সুপার কাপে সমস্ত টিমের সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল ছিল না। বিশেষ করে কোনো টিম 7, কোনো টিম 6, কোনো টিম 3, 2, 4 এরকম করে প্লেয়ারকে মিস করেছিল। কিন্তু সেটা হয়তো পরবর্তী সময়ে নাও হতে পারে। কিন্তু যখন তোমাকে একটা কাপকে এক্সপ্যান্ড করতে হবে, যখন হোম অ্যাওয়ে ভিত্তিতে এবং একটা লঙ্গার ফরম্যাটে যখন তুমি চালাতে চাইবে, তখন কিন্তু স্পন্সর ভীষণভাবে দরকার রয়েছে। এবং এই ক্ষেত্রে এআইএফএফ এর পরবর্তী পদক্ষেপ কী হয়, কাদের স্পন্সর হিসেবে পায়, নাকি সুপার কাপটাকেও এফএসডিএল এর হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা থাকে, সেটাও কিন্তু একটা আলোচনার বিষয় হবে। যেহেতু 2025-এ এফএসডিএল এবং এআইএফএফ এর যে আইএসএল রিগার্ডিং চুক্তি সেটা শেষ হচ্ছে, অর্থাৎ 2026-এ আমরা নতুন চুক্তি দেখব। এই নতুন চুক্তিতে কি কি ইনক্লুড হবে, শুধুমাত্র আইএসএল না তার পাশাপাশি সুপার কাপও থাকবে, না ফেডারেশন কাপ ফিরবে, কি হয়, কিভাবে এআইএফএফ এবং এফএসডিএল আমাদের পরবর্তী টুর্নামেন্টগুলোকে কন্ডাক্ট করতে চাইছে, কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছে, তার জন্য কিন্তু অনেকটা সময় অপেক্ষা করতে হবে। 1.5 বছরের মতো আমাদের অপেক্ষা কিন্তু এখনও চলবে। তারপর আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি মোডে সবটা কমপ্লিট হবে। এরপর সেকেন্ড পার্টটা নিশ্চিত হবে, যার জন্য ভিডিওটা ক্লিক করা, যে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে দুপুর একটা পোস্ট করে দেয় যে সে কিন্তু ছেড়ে দিচ্ছে ভাই কেরালা ব্লাস্টার্স এফসি। এটা আমাদের কাছে অজানা কোনো বিষয় ছিল না। যেই দিন থেকে দিমিত্রির কথা বলেছি, সেই দিন থেকে বলেছিলাম ওর কাছে এক্সটেনশনের অফার রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই, বাট হি ইজ লিভিং কেরালা ব্লাস্টার্স, এটা মিলিয়ে নিতে পারো। যে কোনো মুহূর্তে কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট এসে যাবে কোনো একটা পক্ষ থেকে, আইদার কেরালা থেকে অর দিমিত্রির তরফ থেকে, যে এই প্লেয়ারটা ভাই কেরালাতে আর কন্টিনিউ করছে না, ডিসপাইট হিজ গোল্ডেন বুট। দুটো পরপর সিজনে অসাধারণ ফুটবল খেললো। আগে সিজনটা একটু জন্য গোল্ডেন বুট মিস করেছিল, এই সিজনটা গোল্ডেন বুট পেয়ে সিজন শেষ করেছে, এবং তার ডেস্টিনেশন কোথায় হবে সেই নিয়ে কিন্তু জল্পনা রয়েছে। কিন্তু তার আগে তার কেরালা ছাড়া বা কেরালা থাকার যে সম্ভাবনাটুকু ছিল সেটা নিয়ে একটু কথা বলা যাক। দেখো, কেরালা ব্লাস্টার্স কিন্তু ওকে ছাড়তে চায়নি। নোয়াকে কেরালা সই করিয়েছে, লুনার সাথে একটা বড় কন্ট্রাক্ট কিন্তু হয়ে গেছে, 2027 অবধি নোয়া লুনা থাকতে চলেছে। তো দিয়ামান্তকোসকেও চেয়েছিল কিন্তু 2026 অবধি তারা রাখতে, কিন্তু যে অফারটা তার টেবিলে ছিল, যে কোথাও কন্ট্রাক্টের প্রপোজালটা দেওয়া হয়েছিল, তার থেকে বেটার অ্যামাউন্ট কিন্তু আইএসএল থেকে ওর কাছে অফার রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো একটা প্লেয়ারকে তোমাকে যদি এখানে কনভিন্স করতে হয়, তাহলে দেখতে হবে যে ABCD তারা কি ক্লাব অফার নিয়ে এসেছে। তারা যদি বেটার অফার নিয়ে আসে, তাহলে তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে যে অফার রয়েছে, সেই অফারকে তোমার গোল্ডেন বুট বিজেতা প্লেয়ার কিন্তু অ্যাকসেপ্ট করবে না। নিশ্চিতভাবেই সে চাইবে আরও বেটার স্যালারিতে খেলতে, আরও বেটার কোনো ক্লাবে যেতে, এবং কোথাও ট্রফি জেতার যে সম্ভাবনা রয়েছে সেটাকে বাড়িয়ে নিতে। সেই জায়গাতেই কোথাও কিন্তু দিমিত্রি ডিয়ামান্টাকোস কেরালা ছাড়লো, এবং কেরালা কোথাও কিন্তু এরকম না যে স্ট্রাইকারের অভাবে ভুগবে। গত সিজনে ওরা জোসিয়া সোটেরিওকে সই করিয়েছিল এই লিগ থেকে, সেই প্লেয়ারটা হঠাৎ করে চোটের কারণে কিন্তু সিজনের শুরুতেই ছিটকে যায়। একটা সিঙ্গেল মিনিটসও কিন্তু কেরালা জার্সিতে ওকে আমরা নামতে দেখিনি। তো সেই প্লেয়ার কিন্তু ফিরে আসছে, হি ইজ রাইট নাও ফিট, এবং পুরোপুরি ম্যাচের জন্য ফিট রয়েছে, লঙ্গার টাইম রয়েছে এখনও অবধি ম্যাচ খেলতে।
ডুরান্ড কাপে প্রথম কেরালা ব্লাস্টার্স মাঠে নামবে, তার আগে কিন্তু সটিরও ফিট হয়ে যাচ্ছে। তো নোয়া সিগনেচার হয়ে গেছে, লুনা থাকছে, সটিরিও আসছে, ফরওয়ার্ড লাইন কিন্তু কেরালা চিন্তামুক্ত রয়েছে, সেই নিয়ে কোনো চাপ নেই। তো সেই কারণেই হয়তো কেরালা খুব একটা যে মারাত্মক কিছু যাওয়া, মানে একদম অল আউট ঝাঁপিয়ে যাওয়া, না ভাই তোমাকে থাকতেই হবে, আমরা অফার বাড়িয়ে দিচ্ছি, এরকম কন্ডিশনে কিন্তু কেরালা যায়নি। এবং যেই দিন থেকে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস কেরালা ছাড়তে পারে, সেই দিন থেকে কিছু ক্লাবের নাম কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, দ্বিতীয় হচ্ছে ইস্টবেঙ্গল। মাঝখানে দেখো বেঙ্গালুরুর নাম শোনা গেছিলো, বাট বেঙ্গালুরু যেহেতু পেরেরা ডিয়াজকে সই করাচ্ছে, সেই জায়গাতে আরও একজন সেম কাইন্ড অফ স্ট্রাইকারের পেছনে কিন্তু তারা ইনভেস্ট করবে না। এফসি গোয়ার নাম শোনা গেছিল, বাট এফসি গোয়া কিন্তু ফ্রেশ সিগনেচার করাচ্ছে, এফসি গোয়া কোনোভাবে লড়াইতে ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে যে যুদ্ধটা রয়েছে, যে টানাটানিটা রয়েছে, যে কোথাও যে অফার তাকে দেওয়া হয়েছে, সে অফারের যে টানা পড়েন, সেটা কিন্তু শুধুমাত্র রয়েছে মুম্বাই অ্যান্ড ইস্টবেঙ্গলের মধ্যে। ফাইনালি ব্যাটেল জিতবে কিন্তু এই দুটো ক্লাবের মধ্যে যে কোনো একটা ক্লাব। কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, তার আগে আমাদের মনে হয় যে কোন ক্লাবে যাওয়ার পসিবিলিটিস বেশি রয়েছে সেটা নিয়ে কথা বলা দরকার। কারণ কে এগিয়ে কে পিছিয়ে, এটা যারা ডিলটাকে হ্যান্ডেল করছেন তারা বেটার বলতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস আজকে সকাল থেকে প্রচুর ঘুরে বেরিয়েছে, যে দিমিত্রি ডিয়ামান্টাকোস নাকি ইস্টবেঙ্গলের ডান, তার সাথে প্রি কন্ট্রাক্ট সিগনেচার হয়ে গেছে। দেখো, যতটুকু আমি ফুটবল বুঝি, যতটুকু আমি ফুটবলের ট্রান্সফার বা প্লেয়ার সিগনেচার বুঝি, একটা প্লেয়ার যখন ফ্রি হয়ে যাচ্ছে, একটা প্লেয়ারের যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, দেন তোমার সেই প্লেয়ারের সাথে প্রি কন্ট্রাক্ট করার কোনো দরকার নেই, তুমি তার সাথে ডিরেক্ট কন্ট্রাক্ট করতে পারবে। এবং কোথাও সেই ডিরেক্ট কন্ট্রাক্ট না করে কেন তার সাথে ইস্টবেঙ্গল প্রি কন্ট্রাক্ট করতে যাবে, এই প্রশ্নটা কিন্তু কেউ তোলেনি। আমাকে যতজন মোটামুটি কমেন্টে এটা জানিয়েছিল, আমি তাদেরকে রিপ্লাই দিয়েছিলাম যে আপাতত সে ফ্রি প্লেয়ার, ইস্টবেঙ্গল যে কোনো মুহূর্তে তার সাথে কন্ট্রাক্ট করতে পারবে, তার জন্য তার সাথে প্রি কন্ট্রাক্টে যাওয়া দরকার নেই। প্রি কন্ট্রাক্ট হয় সেই সমস্ত প্লেয়ারের সাথে যার 6 মাসের চুক্তি বেঁচে থাকে, বা তার সাথে তার ক্লাবের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচও বেঁচে থাকে, তখন তুমি তার সাথে প্রি কন্ট্রাক্টে যেতে পারো, যেটা ইস্টবেঙ্গল কিন্তু ডেভিডের সাথে করেছিল মোহামেডান স্পোর্টিংয়ের। সেই ক্ষেত্রে প্রি কন্ট্রাক্ট হয়েছিল, এই ক্ষেত্রে প্রি কন্ট্রাক্টের দরকার নেই। যদি সব কিছু ডিল কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে সেই ইস্টবেঙ্গল সই করে ফেলেছে, ফুল কন্ট্রাক্টে সই করে ফেলেছে, প্রি কন্ট্রাক্টে কোথাও কিন্তু স্যার সই করার দরকার পড়বে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যতটুকু আপডেট মার্কেট থেকে উঠে আসছে, সেখানে কিন্তু দিমিত্রি ডিয়ামান্টাকোস এখনো অবধি কোনো ক্লাবে সই করেনি। রিসেন্ট দুটো রিপোর্টের কথা বলবো, দুটো তিনটে রিপোর্টের কথা বলবো। এক হচ্ছে 90 স্টপেজ, তারা জানিয়েছে ইস্টবেঙ্গল কিন্তু রেস লিড করছে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে সই করানোর জন্য। দ্বিতীয় রিপোর্টটা এসেছে টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে, তারা জানাচ্ছে যে মুম্বাই সিটি এফসি কিন্তু কিন ইন্টারেস্ট বা কিন একটা জায়গাতে রয়েছে যে তারা দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে সই করাবে। অ্যান্ড থার্ড, মার্কাসের তরফ থেকে একটা টুইট এসেছে যে হ্যাঁ, ইস্টবেঙ্গল ইজ ইন ফ্রে, অর্থাৎ ইস্টবেঙ্গল কোথাও একটা ভালো মতো ফাইটের জায়গাতে রয়েছে, একটা কোথাও লড়াই চলছে, একটা ধস্তাধস্তি ব্যাপার চলছে, যে ফাইনালি দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসকে তুলবে কে। দেখো, মুম্বাই আর ইস্টবেঙ্গল এই তো দুটো টিমের মধ্যে ফাইট চলছে। ইস্টবেঙ্গলের কাছে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ যাচ্ছে, এবং যে টিম আপাতত ইস্টবেঙ্গল বানিয়েছে, যে স্কোয়াড বা বিশেষ করে ফরওয়ার্ডের জায়গাটা বা মাঝমাঠ থেকে ফরওয়ার্ডের জায়গাটা ইস্টবেঙ্গলে তৈরি হয়েছে, সেখানে কিন্তু দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস এলে একটা কোথাও ভীষণভাবে ডিস্ট্রাকটিভ ফরওয়ার্ড লাইন তৈরি হবে। বিকজ মাঝমাঠে তোমার সাউল ক্রেসপোর মতো প্লেয়ার রয়েছে, অ্যাটাকিং মিডফিল্ডে তুমি পেয়ে গেছো মাদি তালালকে, ফরওয়ার্ডে তোমার ক্লেটন সিলভা অলরেডি রয়েছে, অ্যান্ড তুমি যদি ভাই এখানে ডিয়ামান্টাকোসকে অ্যাড করতে পারো, দেন ইউ ক্যান ইমাজিন কি কোন লেভেলের একটা টিম এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর কোয়ালিফিকেশন রাউন্ডে ইস্টবেঙ্গল নামাতে চলেছে। আইএসএল তো পরের ব্যাপার, আইএসএলের তো তার কোয়ালিটি আরও বেটার থাকবে, কিন্তু আমি বলছি এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর কথা, সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট একটা ভালো স্কোয়াড নিয়ে নামবে। এবং যেভাবে মোটামুটি ইন্ডিয়ান প্লেয়াররাও রয়েছে, কিছু হয়তো আরও ইন্ডিয়ান প্লেয়ার সিগনেচার হবে, বাকিটা মোটামুটি এই মুহূর্তে রেডি। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দিমিত্রি ডিয়ামান্টাকোসের সইটা ভীষণভাবে একটা ডেসপারেট সিগনেচার, এবং তার জন্য মোটামুটি ইস্টবেঙ্গল অল আউট পৌঁছে গেছে। মুম্বাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট। মুম্বাই খুব যে বড় অফার, মানে খুব অল আউটের অফার নিয়ে গেছে এরকম কিন্তু না, বাট হ্যাঁ, মুম্বাইয়ের অফারটা লিউক্রেটিভ অফার রয়েছে। মুম্বাইয়ের রেগুলার বেসিসে তারা ট্রফি জিতছে, লাস্ট 4টে সিজনের মধ্যে আমি বলবো সব থেকে সাকসেসফুল ক্লাবের নাম কিন্তু মুম্বাই সিটি এফসি। 2টো শিল্ড জিতেছে, 2টো কাপ জিতেছে, অর্থাৎ সেই টিমে যাওয়ার কথা যে কোনো প্লেয়ার কিন্তু নিশ্চিতভাবে ভাবতে পারে যে এই টিমটাতে গেলে আমি যে কোনো একটা ট্রফি হয়তো সিওর জিতছি। যে টিমটা 4টে সিজনে 4টে ট্রফি জিতেছে, যার কোথাও ডমিনেন্সটা প্রতি সিজনে আমরা দেখতে পাই, সেই টিমে যাওয়ার কথা যে কোনো প্লেয়ার কিন্তু ভাবতে পারে। এবং অবশ্যই মুম্বাই সিটিতে যাচ্ছে মানে তুমি সিটি ফুটবল গ্রুপের সাথে অ্যাড হচ্ছ, যদি কোথাও তুমি এখানে পারফরমেন্স করতে পারো এবং যদি তোমার একটা র্যাপও হয়ে যায়, দেন ইউ ক্যান ড্রিম ফর সাম বিগ থিং, যে আমি আরও বড় লিগে যেতে পারি, আরও কোনো বড় জায়গাতে খেলতে পারি, যদি সেই র্যাপোটা তৈরি হয়, এজেন্টের ব্যাপার রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। তো মুম্বাইয়ের ক্ষেত্রেও কিন্তু সেই জায়গাটা রয়েছে। কিন্তু যদি বলি যে অফারের যে ব্যাপারটা, মানে তাকে কোথাও নিয়ে আসার মতো যে তাগিদটা, সেটা যতটা ইস্টবেঙ্গলের রয়েছে, মুম্বাইয়ের ক্ষেত্রে ততটা নেই। আই ক্যান রিপিট,
যতটা ইস্টবেঙ্গলের তাগিদ রয়েছে বা যতটা ইস্টবেঙ্গলের চেষ্টা রয়েছে ততটা কিন্তু মুম্বাইয়ের নেই। এটা কোথাও ইস্টবেঙ্গলের জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে বা ইস্টবেঙ্গলের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে টু ল্যান্ড দিমিত্রিয়স ডিয়ামন্টাকোস ইন কলকাতা। ব্যাস এই হচ্ছে মেন ব্যাপার, এটা হচ্ছে পুরো সিনারিও। এবার দেখা যাক দিমিত্রিয়স ডিয়ামন্টাকোস যেখানেই যাক না কেন সেখানে গিয়ে ফাটিয়ে ফুটবল খেলবে, এই নিয়ে কোনো চাপ নেই। কিন্তু কেরালা তাকে ধরে রাখতে পারলো না, এটা কেরালার জন্য কত বড় ব্লো হয় সেটাও দেখার বিষয় হবে। কারণ তুমি গোল্ডেন বুট বিজেতা প্লেয়ারকে ছাড়ছো ভাই, কিছু তো একটা পে করতেই হবে যদি তোমার রিপ্লেসমেন্টের প্লেয়ার সেই লেভেলে ফুটবলটা না খেলে। ইস্টবেঙ্গলে আবারও বলছি, ইস্টবেঙ্গলের এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট সিগনেচার হবে এবং যাবতীয় ইস্টবেঙ্গলের যে টোটাল সিজনগুলো কেটেছে আইএসএলে তার মধ্যে দাঁড়িয়ে বেস্ট সেন্টার ফরওয়ার্ডের সিগনেচার হবে, এই নিয়ে কোথাও কোনো ডাউট থাকার দরকারই নেই। সো তোমাদের কি ওপিনিয়ন রয়েছে রিগার্ডিং দিস থিং অবশ্যই কমেন্ট করে জানিও। মার্কেটে যা কিছু চলছে সেটাকে নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করো, নিজেদের মতো করে তার কনক্লুশন টানার চেষ্টা করো, তারপর যা কিছু হবে নিশ্চিতভাবে শেয়ার করবো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে যেও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।